বছরের লাগামহীন দুর্নীতিতে পর্যদস্ত সব খাত। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা, দুর্বল হলেও বন্ধ হবে না কোনো ব্যাংক। ভারতে বসে দেশে সমস্যা তৈরি করছে হাসিনা, দ্য হিন্দুকে ডক্টর ইউনূস। বিচারের জন্য ফেরত পাঠাতেই হবে দিল্লিকে। নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড। এবং মাওলানা সাদকে ঢাকায় ঢুকতে দেওয়ার দাবিতে কাকরাইলে অনুসারীদের অবরোধ। সরে গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেই। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। গত ১৫ বছরে লাগামহীন দুর্নীতিতে সব খাত পর্যদস্ত হয়ে পড়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, আর্থিক সংকটের কারণ ব্যাংকগুলোর অব্যবস্থাপনা। তবে দুর্বল হলেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানান তিনি। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হবে, এবং আমি এবং প্ল্যানিং মিনিস্টার আমরা বসে দেখবো তার প্রোগ্রেসটা কত কীরকম হয়েছে। যে প্রোগ্রেস অনেক দূর হয়ে গেছে, এমন যেগুলি আমার ইচ্ছে আসছে সুফল হবে, সেগুলো আমরা বন্ধ করতে। আমি ডোনারদের বলছি প্লিজ গো, আমরা এইটার ব্যাপারে আমাদের কোনো রকম কিছু দ্বিধা নাই, কিন্তু কতগুলো আছে মাত্র শুরু হয়েছে বা 5 বছর অতিবাহিত হয়েছে, কোনো প্রোগ্রেস নাই, সেটার ব্যাপারে আমরা দেখি। ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে আসছে, বিগত ব্যাংক, এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু অন্য ব্যাংক সবগুলো চেষ্টা করছেন। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো, আমরা বাংলাদেশটা ডোমিনো এফেক্ট পাবো। ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের মুখোমুখি হতে দিল্লির তাকে দেশে ফেরত পাঠাতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 অগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কথা না বললেও ফাঁস হওয়া ফোনালাপে দেশের পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিতে শোনা গেছে আত্মগোপনে থাকা নেত্রীকে। এ অবস্থায় ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে দিল্লির। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেয়া ওই সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয় হিন্দুর অনলাইন সংস্করণে। ডক্টর ইউনূস বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে রাখতে দুদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন কিংবা সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করলে তা অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য সুফল বয়ে আনবে না। শেখ হাসিনার ভারতে অবস্থান নয়, বরং বাংলাদেশ নিয়ে তার কথা বলাকেই সমস্যা মনে করছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, মানুষকে তাদের ঘর থেকে বেরিয়ে আসতে বলা, ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে বিক্ষোভ করতে বলা, সবকিছুই বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। তবে ভবিষ্যৎ নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি জানান, রাজনৈতিক দলের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে না। এক্ষেত্রে বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটি অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানলে অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পরিবর্তন হলেও নতুন বাংলাদেশে মার্কিন প্রতিনিধিরা এলে এবং অর্থনীতি ভালোর দিকে দেখলে সমীকরণ পাল্টে যাবে বলেও মত প্রধান উপদেষ্টার। নুজহাত কামাল, এখন বিশ্ব। বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে। সকাল 9:30টায় শুরু হওয়া বৈঠকটি চলে প্রায় 1 ঘণ্টা। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে এবং সংস্কার কাজে পূর্ণ সমর্থনের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে লুইস বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ করা হয়নি, তবে তারা আশা করছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করবে। ওনার 5 জন এখানে এসছেন, উনি হলেন এই ডেলিগেশনের প্রধান। ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসছেন। You know, the Commonwealth came here to observe elections last in 2014. The observers produced a report which was very clear with clear recommendations. We did not come in 2018 and 2023. It was only a small group of experts who came to advise and to assist in whichever way possible. সংস্কারের অজুহাতে নির্বাচন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে কাকরাইলে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় তিনি আরো বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জুম্মনের আদালত এ রায় দেন। সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যায় মদদ দেওয়ার অভিযোগে কামরুল ইসলামকে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে আসামির পক্ষের আইনজীবী কামরুল ইসলামের অসুস্থতার কারণে রিমান্ড নামঞ্জুরের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে তাকে 8 দিনের রিমান্ড দেয় আদালত। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কামরুল ইসলাম ঢাকা 2 আসনের একাধিকবারের সংসদ সদস্য। তিনি 2014 সালের 13 জানুয়ারি থেকে 2019 সালের 6 জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি 2008 থেকে 2014 পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন, রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকার আমলে বারবার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম এবং সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের আশ্বাসে রাজধানীর কাকরাইলের সড়ক থেকে সরে গেলেন সাদপন্থীরা। তাদের দাবি, মাওলানা সাদকে বাংলাদেশে ঢুকতে দিতে হবে। সকালে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সড়ক অবরোধ স্থলে আসেন। এ সময় সাদপন্থীরা দাবি জানান, গেল 5 বছর ধরে টঙ্গীর তুরাকপাড়ের
বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসতে দেয়া হচ্ছে না। এছাড়াও কাকরাইল মসজিদে মাওলানা জুবায়ের পন্থীদের 28 দিন অবস্থান করার পর মাওলানা সাদ পন্থীদের থাকতে দেওয়া হয় মাত্র 14 দিন। এই বৈষম্যের অবসান চান তারা। এ সময় তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন। সাদ পন্থীদের কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বৈঠকেও বসেন। ফিরে এসে প্রতিনিধিরা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে তারা সড়ক ছেড়ে কাকরাইল মসজিদে অবস্থান নেবেন। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঘোষিত বারাসাত ব্যারিকেড কর্মসূচি প্রত্যাহার করেছে, তবে চলবে ক্লোজড ডাউন কর্মসূচি। এ নিয়ে আলোচনাতে তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন মাঝারি ইমন। বারাসাত ব্যারিকেড কি ধরনের কর্মসূচি ছিল এবং ক্লোজড ডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা কি করবেন? বারাসাত ব্যারিকেড যেই কথাটি আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, এটি মূলত সরকারি তিতুমির কলেজের যে শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় করার দাবিতে, সেই দাবিরই একটা অবস্থান কর্মসূচি। মূলত এটি মূলত সড়ক অবরোধ করা একটি কর্মসূচি, যাকে তারা ভিন্ন নাম দিয়ে তারা পালন করছিলেন, যে বারাসাত ব্যারিকেড, যেটি গতকালকেও তারা করেছিলেন। সেটা তখন আমরা দেখেছি মহাখালী এবং এর আশপাশের এলাকায় যে সড়ক অবরোধ করে তারা তাদের দাবি দেওয়া পেশ করেছে। আজকের অবস্থার কথা যদি বলতে চাই, এখন আমরা দেখছি যে সরকারি তিতুমির কলেজে গতকালকে যে কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন এই বারাসাত ব্যারিকেড, সেটি তারা আপাতত প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, সার্বিক যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন তাদের সাথে আজকে এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধির আলোচনার কথা রয়েছে এবং সে আলোচনার পর তারা তাদের বিস্তারিত নতুন কোনো কর্মসূচি থাকলে সেটি দেবেন। আজকের মতো যে বারাসাত ব্যারিকেড যে কর্মসূচিটি ছিল সেটি স্থগিত করেছেন এবং তাদের যে কলেজের যেই ক্লোজড ডাউন যেই কর্মসূচিটি, অর্থাৎ কলেজে সকল ধরনের পরীক্ষা এবং ক্লাস বর্জন করার যে ঘোষণা সেটি তারা অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখাচ্ছি যে কলেজের মূল গেট থেকে শুরু করে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি শিক্ষার্থীদের সরব উপস্থিতি এবং তারা তাদের যেই দাবি বিশ্ববিদ্যালয় করার যেই দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছে এবং তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি সকালবেলা থেকে এখানে কলেজের আশপাশে, অর্থাৎ বিশেষ করে কলেজের মূল ফটকের সামনে আমরা দেখেছি বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা দেখছেন। পাশাপাশি কলেজের মূল ফটক এখন পর্যন্ত আটকানো রয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেটি থাকবে এবং পরবর্তীতে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটি আমাদেরকে জানাবে। আমরা যদি একটু বিস্তারিতভাবে বলতে চাই যে 2017 সাল থেকে মূলত এই সরকারি তিতুমির কলেজ সহ রাজধানীর আরও যে 7টি কলেজ রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং তখন থেকে বিভিন্ন পরীক্ষা তাদের ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই চলে আসছিল। তবে সম্প্রতি এবং আগে থেকে এই সরকারি তিতুমির কলেজে বিগত 6-7 বছরের ধরেই এখানে মূলত ইন্টারমিডিয়েটের যে সমস্ত ক্লাস রয়েছে সেগুলো আসলে অনেক আগে থেকেই বন্ধ করা হয়। তাদের যেই দীর্ঘ সময়ের একটি লড়াই ছিল তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার, সেই দাবিটি মূলত আবার সম্প্রতি পুনরুজ্জীবিত হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে। তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় ধরে এই সরকারি তিতুমির কলেজ বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হচ্ছে, তাদের পরীক্ষা ক্লাস সব কিছুতেই তারা পিছিয়ে রয়েছে, তাদের শিক্ষার মানের বিষয়টিও তারা বলছেন। সার্বিক বিষয় তারা বিবেচনা করে যেটি বলছেন যে তাদের এখানে আরেকটি তথ্য জানিয়ে রেখেছে, এই কলেজটিতে প্রায় 60,000-এর উপরের শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। সব কিছু মিলে এই শিক্ষার্থীদের যে দাবি, তারা আসলে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে চায়, সেই দাবিটি তারা সম্প্রতি বিশেষ করে গত এক সপ্তাহে ধরে তাদের যে দাবি সেটি তারা পুনরায় একেবারে উজ্জীবিত করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাদের গতকালকের যে আন্দোলনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে ট্রেনের হামলার যে ঘটনাটি ঘটেছে এই বিষয়ে আমাদের সাথে শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছিল। তারা যেটি বলছেন যে তারাও এই ঘটনার দাবি করেছেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পুরো আন্দোলনটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এখানে যাতে কোনো ধরনের দল বা কোনো ধরনের ছাত্র সংগঠন, রাজনৈতিক ছাত্র সংগঠনের যাতে আধিপত্য না থাকে, সার্বিক বিবেচনা করে তারা যেটি বলছেন, এক কথায় যদি বলতে চাই, তিতুমির কলেজের এখন পর্যন্ত যেই শিক্ষার কার্যক্রম সেটি একেবারেই স্থগিত রয়েছে। ডিপার্টমেন্টগুলো খোলা থাকলেও ক্লাস পরীক্ষা বর্জন করছে এবং পরবর্তীতে সরকারের সঙ্গে আলোচনা করেই তারা আসলে পরবর্তীতে যে সিদ্ধান্ত আসবে সেটি জানাবে এবং আমরাও আপনাদেরকে জানাতে পারবো। মাঝার ইমন যুক্ত ছিলেন মহাখালী থেকে। সচিবালয়ের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন আইন উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে
সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর বর্ণনা থাকবে। এই কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলো আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি। না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না। সেকেন্ড হচ্ছে নতুন নিয়োগ এবং নিয়োগে সহায়তা। এখানে আমাদের অনেক 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 শ্রম দিতে হয়েছে। আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষেত্র বিশেষে, আপনারা খবর নিয়ে দেখেন, আপনারা সচিবালয় বিট করেন, আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোনো কর্মকর্তা রাত 9টা 10টা পর্যন্ত কাজ করেছে। আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমরা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছি একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। এই যে আইন কর্মকর্তারা ছিল তারা ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ছিল এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তারা অধিকাংশ 90%-এর বেশি তারা পালিয়ে গেছেন, তাদের কোনো খোঁজ খবর কিছুই নেই আর। এবং এই যে একটা বিরাট 4500-এর বেশি পদ, আপনারা জাস্ট ইমাজিন করে দেখেন যে আমরা কোনো পাবলিক সার্ভিস কমিশন না, আমরা কোনো জুডিশিয়াল সার্ভিস কমিশন না। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই। এবং আমাদের কর্মকর্তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। প্রায় 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে 4300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। এই নিয়োগের সুফল কি, এটা লাভটা কি? লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময় সকল উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। কারণ আপনি জানেন বিগত সরকারের আমলে অনেক মিথ্যা মামলা, গায়েবী মামলা হয়েছে। এখন এই মামলাগুলোর ব্যাপারে যখন আপনার এটা বিচারিক স্টেজে যাবে, পোস্ট চার্জশিট পিরিয়ড, চার্জশিট গঠন করার পর যখন এটা বিচার কার্য শুরু হবে, চার্জশিট পুলিশ যখন চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে, এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন ওনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে এই মামলাগুলা হয়রানিমূলক, গায়েবী বা এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা কোন ক্ষেত্রে রেলিভেন্ট আপনাদের বলি, আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন অনেক ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছেন, যাদেরকে আপনার মানে কি বলবো আর বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে, এটা আমরা আশা করছি। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এবং এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। সমসাময়িক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিং করছেন আইন উপদেষ্টা, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। টাঙ্গাইলে বাস ও পিকআপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। জেলার মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার ভোররাতে বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ী থেকে ঢাকার দিকে যাওয়ার পথে অপর দিক থেকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া না গেলেও তাদের মধ্যে পিকআপের চালক, হেলপার ও 2 জন পিকআপের যাত্রী বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে সড়ক জুড়ে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার যানজট। এ বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, প্রায় প্রতিদিনই তো সড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন চলছে, এতে করে চলাচলকারীদের ভোগান্তি কেমন পোহাতে হচ্ছে জানাবেন, এবং শ্রমিকরা এই বিষয়ে আসলে কি বলছেন? মুক্তি, আপনি জানেন গাজীপুরের চক্রবর্তীতে কিন্তু গত 12 তারিখ থেকে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলছে। তারা কিন্তু 12 তারিখে আভ্যন্তরীণভাবে আন্দোলন করলেও 12 তারিখ মুক্তিযুদ্ধের পরে কিন্তু তারা নবীনগর চন্দ্রা মহাসড়ক তারা করেছে, কিন্তু এখন আজকে 7ম দিনের মতো এই অবরোধ চলমান রয়েছে এবং এই অবরোধের ফলে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক যারা ব্যবহার করছেন তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছেন। এছাড়াও উত্তরবঙ্গগামী যেসব গাড়ি রয়েছে যারা নবীনগর চন্দ্রা মহাসড়ক তারা উত্তরবঙ্গ যাতায়াত করছেন, সেসব গাড়ির যাত্রীরাও কিন্তু মহাবিপাকে পড়ছেন। আমরা দেখেছি শ্রমিকদের সেই আন্দোলনের ফলে সকাল 9টা থেকে কিন্তু আজকে সেই চক্রবর্তী থেকে নবীনগর পর্যন্ত কিন্তু সেই যানজট ছড়িয়ে গেছে এবং যানজট নবীনগর পর্যন্ত আসার কারণে সাধারণ যে মানুষের সাধারণ চলাফেরা সেটিও কিন্তু বিঘ্ন করছে এবং সাধারণ মানুষ কিন্তু মারাত্মকভাবে বিড়ম্বনার শিকার হচ্ছে এবং গাড়িরা উত্তরবঙ্গগামী যেসব গাড়ি রয়েছে সেসব গাড়ি নবীনগর থেকে আমরাই হয়ে তারা কিন্তু গুলিবিটা দিয়ে বাইপাস সড়ক ব্যবহার করছেন এবং তারা চক্রবর্তী হয়ে কিন্তু তারা গুলিবিটা হয়ে কিন্তু কালিয়াকোট দিয়ে বেরোচ্ছেন। সড়কের চিত্র একটু দেখাতে চাই আপনাকে। সত্যি দেখেন মহা যানজটের কিন্তু সৃষ্টি হচ্ছে, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে আপনি করছেন সাধারণ মানুষ যারা যাত্রী রয়েছেন, তারা আসলে যাত্রী যারা রয়েছেন যারা এবং নারী, শিশু এবং বয়স্ক যারা রয়েছেন এবং স্কুল পড়ুয়া যারা রয়েছেন, স্কুল কলেজে যারা যাতায়াত করছেন তারাও কিন্তু পায়ে হেঁটে আসলে সকাল স্কুল কলেজে যাতায়াত করছে। অনেক এবং অ্যাম্বুলেন্স কিন্তু তারা আন্দোলনকে ছেড়ে দিচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সের আমরা কয়েকটি অ্যাম্বুলেন্সকে আগে থাকতে দেখেছি, কিন্তু অ্যাম্বুলেন্সগুলোকে আন্দোলনকারীরা ছেড়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও রাস্তায় যানজটের কারণে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো ধীরগতিতে এগুলো সেই পথে কিন্তু বলতে হয় আছে বলে রোগীদের ভোগান্তির কিছু অনেকটা স্মরণে বলছেন এবং এই ধরনের ঘটনার যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে শ্রমিকদের আন্দোলনের ফলে, সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ এবং এপিডিএন এর সদস্যরা মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সেনাবাহিনীর সদস্যরা বলছেন তাদেরকে বুঝিয়ে শুনে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ এবং এপিডিএন এর সদস্যরা কাজ করছে এবং সর্বোচ্চ পরিস্থিতি নিয়ে যেমনটি জানাচ্ছিলাম, এই পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে আসলে এখানকার সাধারণ মানুষের জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে উঠছে। তারা বলছেন তারা এই ধরনের যানজট থেকে মুক্তি চান। শ্রমিকরা বলছেন তারা আসলে যতক্ষণ পর্যন্ত না তাদের পাওনা দিক পরিশোধ করবে ব্যক্তিগত কর্তৃপক্ষ, তারা ততক্ষণ পর্যন্ত আসলে অবরোধ ছাড়বে না। এই ছিল অবরোধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আশিটা থেকে আমার কাছে সর্বশেষ। হুমায়ুন কবির যুক্ত ছিলেন আশুলিয়া থেকে। বাফুফে ভবনে সম্পন্ন হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাজা। এর আগে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জানাজার আগে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে ক্লাব থেকে তার লাশ নিয়ে আসা হয় বাফুফে ভবনে। সেখানে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবেত আওয়াল, ক্রীড়া সচিব সহ সাবেক ফুটবলার ও সংগঠকরা। বাফুফে সভাপতি জানান, এই কিংবদন্তির বিদায় অভিভাবক হারা হলেও তার দেখানো পথে এগিয়ে যেতে চান। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনার সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সে জায়গায় তিনি সেদিন সাহস করে স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন। সেই মানুষটি যখন আবার জাতির আরেকটি দুর্দিনে এসে সামনে উপস্থিত হল এবং 3রা নভেম্বর পরে 7ই নভেম্বর পরে যখন তিনি দায়িত্ব পেলেন জনগণের সামনে এসে, বিশেষ করে শহীদদের সামনে এসে তিনি যখন আবার বললেন
যে আমি মেজর জেনারেল জিয়া বলছি, তখন মানুষের মনের মধ্যে আবার সেই আস্থা ফিরে এসেছিল যে আবার আমরা একটা জায়গা খুঁজে পাবো, যে জায়গাকে ভরসা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে দেখুন জেনারেল জিয়া কিভাবে তার রাজনৈতিক চিন্তাটাকে সুসংগত করেছিলেন। তিনি একজন সৈনিক ছিলেন, একজন চৌকস সৈনিক, স্বাধীনতা যুদ্ধ করেছেন। তার পূর্বে তিনি পাকিস্তানের ভারতের যে যুদ্ধ, সেখানেও তিনি এক অ্যাওয়ার্ডেড হয়েছেন তার মানে বীরত্বের জন্য, তার যুদ্ধের যে আপনার যোগ্যতার জন্যে, যোদ্ধা হিসেবে যোগ্যতার জন্যে। সেই মানুষটি যখন আপনার দায়িত্বে আসলেন, তিনি কিন্তু রাজনীতি সম্পর্কে খুব বেশি কিছু বুঝতেন না। তার মাঝে কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করবার জন্য, সেই জন্য তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের বোঝা উচিত। তিনি সমাজের বিভিন্ন জায়গা থেকে প্রখ্যাত বিশিষ্ট জ্ঞানী লোকদেরকে সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমরা তাকে দেখেছি প্রথম থেকে তিনি কথাই বলতেন না, শুধু শুনতেন। তিনি রাজনীতিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, অধ্যাপক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলেছেন। সেখান থেকে তিনি কিছু সংগ্রহ করেছেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন সরকারি চাকরি করি, এডুকেশন মিনিস্ট্রিতে তখন আপনার ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম ডেপুটেশনে। সেই সময় শহীদ জিয়ার ফ্রন্ট গঠন করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, এটা আমি পরে আসছি। ফ্রন্ট গঠন করেছেন, সেই ফ্রন্টের সবাই তিনি একটা শিক্ষা কমিশন তৈরি করলেন, এডুকেশন কমিশন। সেই এডুকেশন কমিশনে তিনি দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের তো নিলেনই, সঙ্গে কিছু বিশিষ্ট রাজনীতিবিদদেরও নিলেন। যেমন হাজী দানেশকে তিনি সেই কমিটির মেম্বার করেছিলেন। এইরকম কিছু কিছু ব্যক্তিকে তিনি সেখানে নিয়ে আসলেন, যারা পলিটিক্যাল সাইড থেকে তাকে সেই ফিডব্যাকটা দেবে। কাজী জাফর শিক্ষামন্ত্রী, মুজিবুর হক সাহেব শিক্ষা সচিব। এখন যে আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় দেখছেন, এটা ছিল তখন আপনার পার্লামেন্ট। সেই পার্লামেন্টের কমিটি কক্ষে এই সভাগুলো হতো। আমরা 4 জন নির্বাচিত হয়েছিলাম টু অ্যাক্ট অ্যাজ রিপোর্টার্স। আমরা বসে মিটিংয়ের প্রসিডিংসগুলো রিপোর্টার হিসেবে কাজ করতাম। আমি যেটা দেখেছি যে প্রথম দিকে তিনি আসতেন, তার সেই সামরিক পোশাক পরে টুপিটা খুলে রাখতেন, চেয়ার করতেন কাজী জাফর সাহেব, আর সেক্রেটারি মুজিবুর হক সাহেব পাশে বসতেন। তিনি প্রত্যেকের কথা শুনতেন, নোট নিতেন, একটা কথাও বলতেন না। এইভাবে প্রায় 1 মাস প্রসিডিংসগুলো শোনার পরে তারপরে তিনি ছাত্রদের ডাকা শুরু করলেন। তখন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর বিপি হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মান্না। তিনি ডেকে ডেকে ছাত্রদের কথা শুনতে শুরু করলেন, ছাত্রদের কথা সব শুনলেন। এরপরে তিনি তখন আস্তে আস্তে তার কাজ শুরু করলেন। আমি কথাটা এই জন্য বলছি, দেখুন তিনি কিন্তু সকলের কথা শুনেছেন, শুনে তার নিজস্ব ধারণা সৃষ্টি করেছেন। এরপরে তিনি জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনার সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ভাঙ্গনে বেহাল দশা খুলনা নদী বন্দরের। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে অরক্ষিত বন্দরটি, এমনকি নেই পণ্য ওঠা নামানোর আধুনিক কোনো সরঞ্জাম। এ বিষয়ে আলোচনাতে নদী বন্দরের 5 নম্বর ঘাট থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, বন্দরের সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন জানাবেন, এবং বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেগুলো আসলে ব্যাহত হচ্ছে কিনা? মুক্তি, খুলনার যে এই নদী বন্দরটি রয়েছে, এই নদী বন্দরে কিন্তু
একদমই বেহাল দশা বললে চলে। এখানে যে কর্মচাঞ্চল্যতা ছিল এর আগে, বর্তমানে কিন্তু সেই কর্মচাঞ্চল্যতা একদমই নেই বললে চলে। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিছু কার্গো কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই কার্গোগুলোই কিন্তু এখান থেকে একসময় কিন্তু এই কার্গোগুলো এসে এখানে মালামাল নামানো হতো, কিন্তু এখন সেই মালামালগুলো নামানো হচ্ছে না, এখানে শুধুমাত্র রাখা হয়েছে। এরপরে কিন্তু অন্য একটি বন্দরে গিয়ে সেটি নামানো হবে এর পরবর্তী যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে। তবে এখানকার যারা মূলত যারা এই বন্দর ব্যবহারকারীরা রয়েছেন তারা কিন্তু বেশ অনেকটাই হতাশ হয়ে পড়েছেন, কারণ এখানে যেসব মালামাল আসতো সেই মালামালগুলো নামানো বা ওঠানোর জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো তো নেই। তার পাশাপাশি এই বন্দরের যে অবস্থা, বিশেষ করে নদীর এই পাটি ভাঙনের ফলে কিন্তু এখানে একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এখানে যে কার্গোগুলো আসে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পণ্য আসে এবং সেই পণ্যগুলো কিন্তু এখানে নামিয়ে সড়ক পথেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তবে সেই কার্যক্রমগুলো কিন্তু এখন অনেকটাই ব্যাহত হয়েছে এবং এখানে আগের মতো কিন্তু সেই পরিমাণ কার্গো আসছে না এবং এখানে মালামাল নামানোও হচ্ছে না। এবং এখানে অনেক সময় কিন্তু মালামাল ওঠানো নামাতে গিয়ে কিন্তু অনেক সময় দুর্ঘটনা আর কবলে পড়তে হয়েছে এখানকার যারা কাজ করেন তাদের। এর পাশাপাশি এখানে মালামাল নামিয়ে যে কোথাও রাখবে সেই রাখার জায়গাটাও কিন্তু অনেকটাই অনিরাপদ, যার ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হয় এবং সে কারণেই কিন্তু অনেকটা এই বন্দর ব্যবহার করার বন্ধ করে দিয়েছেন এই ব্যবহারকারীরা। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা থেকে নদী বন্দরের সবশেষ অবস্থার। রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা নদী বন্দরের 5 নম্বর ঘাট থেকে। স্মরণকালের ভয়াবহ জাতিগত সহিংসতার কবলে ভারত। সংঘাতে রক্তাক্ত মণিপুরে আইনের শাসন ফেরাতে অতিরিক্ত 5,000 সেনা মোতায়েন করছে নয়াদিল্লি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাবেন নুসরাত কামাল। আধিপত্য আর জমি নিয়ে বিরোধের জেরে সংঘাতে বিভক্ত ভারতের মণিপুর। ইন্টারনেট শাটডাউন, কারফিউ, নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করেই রাজপথে নামছে বিক্ষুব্ধরা। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত 5,000 সদস্যের 50টি ব্যাটালিয়নকে মণিপুরে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। দক্ষিণ পূর্বাঞ্চলের প্রচণ্ড অস্থিরতার আঁচ পৌঁছেছে ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের নির্বাচনী সভা বাতিল করে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দফায় দফায় বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও অভিযোগ উঠছে মণিপুরে সহিংসতা চলতে দেওয়ার পেছনে মেইতেই বা কুকিরা নয়, কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ। हमारी पूरी सपोर्ट है। हमने सरकार को कहा है कि जल्दी से जल्दी हिंसा को बंद कीजिए, मगर नहीं हो रहा है और इसमें वेस्टेड इंटरेस्ट किसी का तो है। होम मिनिस्टर जी को अपना काम करना चाहिए, मगर किसी ना किसी कारण होम मिनिस्टर अपने काम में इंटरेस्ट नहीं ले रहे हैं। That there is vested interest behind, and the vested interest behind are listening to this dialogue, Rajiv, and I call upon all of them, whether they're in drug trafficking, whether they're in political power, they're trying to engineer a geopolitical violence in that part of our world, they must stop this immediately. মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের বাস রাজ্যের 10% জমিতে। অন্যদিকে কুকি আর নাগা সম্প্রদায় মোট জনসংখ্যার 40% হলেও তাদের দখলে 90% জমি। পুষে রাখা ক্ষোভ জাতিগত সংঘাতে রূপ নেয় 2023 সালের মে মাসে। পাহাড়ে জমির অধিকার এবং সরকারি চাকরিতে সুবিধার জন্য কুকি এবং নাগাদের মতো বিশেষ স্বীকৃতি চায় মেইতেইরাও। Absence of violence is not actually peace, and this has been projected as peace by those who are in charge, which is a very erroneous kind of approach. 33 লাখ বাসিন্দার মণিপুরে গেল এক সপ্তাহে দাঙ্গায় প্রাণ গেছে 20 জনের বেশি মেইতেই ও কুকি আদিবাসীর। গেল 1.5 বছরে এ সংখ্যা কমপক্ষে 250, বাস্তুচ্যুত প্রায় 60,000 মানুষ। নুসরাত কামাল, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 15 বছরে লাগামহীন দুর্নীতিতে পর্যুদস্ত সব খাত। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা, দুর্বল হলেও বন্ধ হবে না কোনো ব্যাংক।
ভারতে বসে দেশের সমস্যা তৈরি করছে হাসিনা, দ্য হিন্দুকে ডক্টর ইউনূস। বিচারের জন্য ফেরত পাঠাতেই হবে দিল্লিকে। নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড। এবং মাওলানা সাদকে ঢাকায় ঢুকতে দেওয়ার দাবিতে কাকরাইলে অনুসারীদের অবরোধ, সরে গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে। একটা আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেই। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।